আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা আমার কাছে কী চাও? তো ওরা বললো, আমরা স্কুলে যেতে চাই এবং স্কুল ব্যাগ চাই। আমার মনের ভিতরে একটা বিশাল মানে ধাক্কা খেলো এটা শোনার পরে। আমি তো আমার রফিককে লাশ বানানোর কারখানায় পাঠাই নাই, আমি তো আমার রফিককে মানুষ বানানোর কারখানায় পাঠাইছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এবং আমরা যেটা বলি, যদি 100 ভাগ দায়িত্ব বলা হয় তাহলে 33 ভাগ স্কুলের, 33 ভাগ মায়ের, আর ওই 33 ভাগ বাবা তার সন্তানের, আর 1 ভাগ ভাগ্য। আপনারা প্রত্যেকেই সারা দুনিয়ার 700 কোটি মানুষের ভেতরে আপনি একজন, আপনার মতো আর কেউ নাই। আমাদের এই সারা পৃথিবীতে যারা সফল ব্যক্তি এবং পৃথিবীকে পরিবর্তন করে দিচ্ছেন, দেশকে পরিবর্তন করে দিচ্ছেন, রাষ্ট্রকে পরিবর্তন করে দিচ্ছেন, সমাজকে পরিবর্তন করছেন, হু আর দে? প্রধান শিক্ষক হচ্ছে মা, কিন্তু আর তো বলে প্রকৃতি, প্রকৃতি থেকে মায়ের কাছ থেকে ছেলেমেয়েদের প্রথম শিক্ষা আরম্ভ হয়। নিঃস্বার্থ বলতে পৃথিবীতে কোনো কিছু নাই, প্রত্যেকটা কাজের পিছনে আমাদের স্বার্থ থাকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইফ ফোর্স পডকাস্টে। বরাবরের মতোই আমাদের এই পডকাস্টটির উদ্দেশ্য হলো জীবনে যারা আসলে বড় কিছু করতে চায় এবং আকাঙ্ক্ষা আছে, তাগিদ আছে ভেতর থেকে, তাদের জন্য আমাদের এই পডকাস্টটা। আমাদের আজকের লাইফ ফোর্স পডকাস্টের আমাদের অতিথি হয়ে এসছেন মোহাম্মদ আসাদুল্লাহ। উনি প্রফেশনালি কাজ করছেন বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ QA, সেখানকার উনি চিফ কোঅর্ডিনেটর। গভর্নমেন্ট অ্যাফেয়ার্স এবং এই সংক্রান্ত কাজগুলি উনি দেখভাল করেন। পাশাপাশি উনি একজন উপদেষ্টা, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সেগমেন্ট উনি কাভার করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আর আজকে যে বিষয়টা নিয়ে গল্প করব আসাদুল্লাহ সাহেবের সাথে, সেটি হলো উনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং সেই স্কুলটা একটা ইউনিক। আমি সেখানে গিয়েছি। স্কুলটি প্রতিষ্ঠার পিছনের কারণ, স্কুলটি কাদের জন্য, সেটা আমরা আসাদুল্লাহ সাহেবের কাছ থেকেই শুনবো। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের গল্প। এফোর্ট স্কুল আপনি কবে প্রতিষ্ঠা করলেন? এফোর্ট স্কুল আমি 2017 সালে প্রতিষ্ঠা। আচ্ছা, কেন আপনি নিজস্ব অর্থায়ন করে বা সামহাও আপনি একটি স্কুল তৈরি করার চেষ্টা করছেন বা করেছেন কেন, এবং আপনি এখন কোথায় আছেন এই স্কুলটাকে নিয়ে? আপনার আগামী দিনের স্বপ্নগুলো কি এই স্কুলকে কেন্দ্র করে? আসলে এই যে আমার ভিতরে সবসময় যে সামাজিক কাজ করার যে প্রবণতা, এই প্রবণতা তো ছোটোবেলায় থেকে আছে। যে কারণে আমি 2003 সালে এফোর্ট বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান আমি করে থাকি এবং এই এফোর্ট বাংলাদেশের মাধ্যমে ইতিমধ্যে যে মেডিকেল ক্যাম্পের কথা যে বললাম এটা করলাম এবং একটা ক্লিনিক করলাম। তো যেহেতু এডুকেশান নিয়ে আমি ছোটোবেলায় থেকেই কাজ করছি, কানিজ ফাতেমায় কাজ করছি, আমি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে কাজ করছি। তো আমার কাছে মনে হলো যে আমি একটা সময়, এখনও তো কর্মক্ষমতা আছে, একটা সময় কিন্তু আমার আর কর্মক্ষমতা থাকবে না, ফিজিক্যালি অ্যাবিলিটি থাকবে না। তো আপনি দেখবেন যে একটা মানুষ সে যদি ভালো থাকতে চায় তাহলে তাকে কিন্তু কাজ করতে হবে, এবং সেটা হলো ক্রিয়েটিভ কাজ, সৃষ্টিশীল কাজ। সৃষ্টিশীল কাজ যদি কোনো ব্যক্তি না করেন তাহলে কিন্তু তার ফিজিক্যাল স্ট্রেংথ থাকবে না। যেমন দেখবেন অনেকে অবসর নিল, তো অবসরের পরে তার আর কোনো কাজ নাই বা উনি কোনো কাজের সাথে ইনভলভমেন্ট নাই, তখন কিন্তু আসলে সে আর সারভাইভ করে না। কিন্তু দেখবেন সোসাইটিতে কিছু লোক আছেন তারা সবসময় একটু কাজের ভিতরে থাকেন। তো একটি হলো যে আমি যেহেতু এখন বিভিন্ন জায়গায় কাজ করছি, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজ করি, তো আমার নিজস্ব কিছু কাজ থাকাও প্রয়োজন। আর যেহেতু আমি এই প্রতিষ্ঠানটি, আমার কখনোই চাকরি করার ড্রিম ছিল না, কারণ আমার একটি স্বপ্নবাজ ব্যক্তিই ছিলাম এবং আমি যে কারণে ডক্টর ইউনূসের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, আমি ব্র্যাকের চেয়ারম্যান ফজলে আবেদ খানের সাথে সাক্ষাৎ করেছি এই 2003 সালে যখন আমি এই প্রতিষ্ঠানটা করি, এফোর্ট বাংলাদেশ করি। এই যে ওনাদের সাথে সাক্ষাৎ করার মূল যে মানে উদ্দেশ্য ছিল যে আমি সোসাইটিতে এমন কিছু করব, সেটা হচ্ছে আমার থিঙ্কিং থেকে। বাট ওনারা তো ওনাদের জায়গায় একটা আলাদাভাবে
ওনারা অনেক কিছু করেছেন, কিন্তু আমার জায়গায় আমি একটা ভালো কিছু করব। ওই ড্রিম থেকে যেহেতু এটা করেছি, বাট আমার এই চেয়ারম্যান মহোদয় কাজী এফএম জয়নুল আবেদিন সাহেবের ওনার প্রতি যে আমাকে যে স্নেহ ভালোবাসা দিয়েছে, আমার পিতামাতার পরেই ওনার স্থান, মানে স্নেহ ভালোবাসা থেকে যদি আপনি বলতে পারেন। এবং ওনার চাকরি জীবনে এবং আমার যে 1996 থেকে 2023-24 এই 24 পর্যন্ত উনি কখনোই আমাকে কখনো বলেন নাই করতে হবে, করো নাই কেন, এই কথাটি উনি বলেন নাই। তা ওনার প্রতি যে আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে, যে কারণে আমি মানে এখান থেকে যে আলাদা অন্য কিছু করব বা আলাদা একটা জব করব, এই ড্রিম আমার ভিতরে কখনোই আসেন না, মানে এই ইচ্ছা কখনোই তৈরি হয়নি। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু ওই প্রতিষ্ঠানটা আগেই তৈরি করেছি এবং শিক্ষার সঙ্গে কাজ করি, তো এই তাগিদ থেকে 2017 সালে আমি এই এফোর্ট স্কুলটি করি। স্কুলে আমি গিয়েছি, আমি দেখেছি, যদি আপনি একটু বলতেন স্কুলটা কাদের জন্য এবং হাউ ইট ইজ ডিফারেন্ট। তো অনেক স্কুল তো বাংলাদেশে আছেই, প্রাইমারি স্কুল, মানে সরকারি স্কুল, বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন, বিভিন্নভাবে, তাই না আমরা বলি। তো ওয়াই এফোর্ট স্কুল, আপনার দৃষ্টিভঙ্গিটা কি, আপনার ভিশনটা কি স্কুলটাকে নিয়ে? এটি আপনি যদি বলেন তাহলে আমি আমার বাসায় যখন এই কাজ করেন, আমার ড্রাইভার যিনি আমাকে সারাদিন নিয়ে বেড়ান, তারও বাচ্চা আছে। তো তারপর রাস্তা দিয়ে হয়তো হেঁটে যাচ্ছি আমার অফিসে। আমি একটি সময়, এখন তো প্রতিষ্ঠান আমাকে হয়তো ফুল টাইম গাড়ি দিয়েছেন, বাট আমার জবের একটি সময় তো আমি গাড়িতে বলে আপনার নিজস্ব গাড়ি ছিল, তো আমি কালশি মোড়ে দাঁড়িয়ে থাকতাম। তো কালশি মোড়ে দাঁড়িয়ে থাকি, দেখি আমি একটা রিক্সায় উঠলেও কিন্তু ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি যে আপনার ছেলে মেয়ে কী করে, আপনি কোথায় থাকেন, এটা আমি জিজ্ঞেস করে থাকি, তার সঙ্গে কুশল বিনিময় করি। তো ওখানে ওই যখন দাঁড়িয়ে থাকি, গাড়ির অপেক্ষায় থাকি, তখন ওই বাচ্চাদের দেখি অনেক বাচ্চা কালশি মোড়ে দাঁড়িয়ে আছে, তো অনেক বাচ্চা আসছে। আমি তখন ওদেরকে কিছু খাবার কিনে দিই, ওদের বিনোদন দেওয়ার চেষ্টা করি। তো আর আমার কাছে ইনজেনারেলি বাচ্চা আসলেই আমি বলি যে তুমি আমার কাছে কী চাও। তো এরকম গুলশান একদিন আমি হেঁটে যাচ্ছি, আমার অফিস গুলশান 1 নম্বরে ছিল তখন। তো দেখি যে 2টি সন্তান তার পিতাকে গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে রাস্তার পরে। আমার কাছে মনে হলো যে আমাদের চোখ আছে, কিন্তু আসলে আমাদের চোখ থাকতে অন্ধ। কত হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, আমরা কিন্তু এটা দেখছি, বাট আমাদের কিন্তু আমরা দেখতে পারছি না। তো তখন আমি ওদেরকে ঘুম থেকে ডেকে আমি তার পিতাকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, তারপর আপনি থাকেন কোথায়, এটা জিজ্ঞেস করলাম। আমার কাছে মনে হলো যে ওদের একটু আনন্দ দিতে পারে কিনা, আমার তো আনন্দ দেওয়ার কিছু ক্ষমতা আছে। তো আমি তখন পাশে এই গুলশানের পাশে মার্কেট থেকে ওদের মাপ নিয়ে 2টা জামা ক্রয় করলাম। জামা ক্রয় করে ওনাদের মানে 2টা নতুন জামা পরিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা আমার কাছে কী চাও? তো ওরা বললো আমরা স্কুলে যেতে চাই এবং স্কুল ব্যাগ চাই। আমার মনের ভিতরে একটা বিশাল মানে ধাক্কা খেলো এটা শোনার পরে। তো তখন আমার কাছে মনে হলো যে আমি যেহেতু আমার এনজিও আছে, আমি যেহেতু এডুকেশন নিয়ে কাজ করি, তো এদের এই যে কালশি মোড়ে যখন দাঁড়ায়, এদের এই বাচ্চাগুলো দেখি যে পড়ালেখা করে না, আবার রাস্তাঘাটে এরকম করে দেখি, তখন আমার কাছে মনে হলো যে আমার একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, যে আমি যখন অবসর নেব তখন ওটা নিয়েই কাজ করতে পারবো। এবং অনেক সময় এই যে শুক্রবার থাকে, শনিবার থাকে, আমাদের তো বন্ধ থাকে, তো আমি তো এই সময় যেও কাজ করতে পারি। তো যে আমার স্বার্থ একটাই, আমার ভালো লাগা, আমি নিঃস্বার্থভাবে আসলে করি না। আমার স্বার্থ হচ্ছে আমার ভালো লাগা। আমার যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি ওই স্কুলে যে সময় কাটাতে পারবো না। আমার অফিস শেষ করে আমার মিরপুর ডিওসি যেহেতু বাসা, আমি ওই স্কুলের ভিতরে একবার ঢুকি। তো ওই তাগিদ থেকে, এই যে বিভিন্ন তাগিদ ছোটোবেলা থেকে যেহেতু আমার এনজিও করাই আছে
এবং আমি যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি, আমি এডুকেশনে কাজ করি, তা আমি ছোট্ট একটা কিছু করার চেষ্টা করি। তো তখন আমি এই 2017 সালে এফোর্ড স্কুলটি প্রতিষ্ঠা করি সাগপ্তা। তো এখানে আমার স্টুডেন্টের সংখ্যা ছিল। তাহলে এই স্কুলটা মোটামুটি আপনি তৈরি করেছেন যারা সমাজের সুবিধা বঞ্চিত এদের জন্য। তা আমি প্রথম পর্যায়ে একেবারে পুরো খরচটা আমি একাই এটা বহন করতাম। 17 সালের দিকে, 17 সাল 18 সাল। আর আমি এই এনজিও করেছি, এর অর্থ এই নয় যে মানুষের কাছে আমি ক্রেডিট প্রোগ্রাম করব, তারপর বিজনেস করব, এই ধরনের টেন্ডেন্সি আমার ভিতরে কখনোই কাজ করে নাই, বা আমি এটা করার চিন্তাও করি না। তো ওই চিন্তা থেকে এফোর্ড স্কুলটা করি। তো স্কুলে যাই, অফিস থেকে যাওয়ার পথে। স্কুলটার ফান্ডিংটা আপনি কি এখন কিভাবে ম্যানেজ করেন? ডেফিনেটলি একটা স্কুল চালাইতে তার একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে, ন্যূনতম তার না পাঠ্যক্রম চালানো যায়, আপনার শিক্ষক লাগবে, শ্রেণীকক্ষের উপকরণ লাগবে। তো এই যে 17 সাল থেকে এখন পর্যন্ত আপনি এটাকে কিভাবে অর্গানাইজ করছেন, কিভাবে ম্যানেজ করছেন? আমি 2017 সাল থেকে আপনাকে ছোট্ট একটু তথ্য দিয়ে রাখি, এটা প্রায় আমার 1.5 কোটি টাকার উপরে ইতিমধ্যে খরচ হয়েছে, স্কুলে ইনভেস্ট হয়েছে। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ আমাদের এই স্কুল থেকে যে বাচ্চাটি 17 সালে পড়তো, তো ওই এলাকাতেও অনেক ওই ধনী ফ্যামিলিও আছে, সলভেন্ট। তা আমার এই স্কুলের কিছু ব্যতিক্রম কাজ ওনারা দেখেন। যেমন যে বাচ্চাটা পড়ালেখা করে তার ফিজিক্যাল যে ব্যায়াম, আর আমার যেহেতু সোসাইটিতে বিভিন্ন লোকের সাথে ইনভলভমেন্ট আছে, দেশের বাইরের সঙ্গে, দেশের সঙ্গে, তো মানে এইটা ট্রেনিংয়ের জন্য আমার এক বন্ধু, সে আমেরিকায় ওখানে সেনাবাহিনীতে চাকরি করেছেন, তো সে দেশে আসছেন। আমার এই কার্যক্রম দেখে ওনাকে আমি ইনভলভ করলাম যে আমার বাচ্চাদেরকে আপনি শেখান। তো উনি এই বিভিন্ন ফিজিক্যালি অনেক কিছু শেখান। তো এইগুলো সাগপ্তা এলাকার লোকজন দেখে। এরপরে বাচ্চাদের প্র্যাকটিক্যাল যে নামাজ পড়তে হয়, কিভাবে নামাজের ট্রেনিংটা আমরা দিয়ে থাকি, কিভাবে জানাজা নামাজ পড়তে হয় এটা আমরা দিয়ে থাকি, কিভাবে আজান দিতে হয় সেটা আমরা দিয়ে থাকি। একটি বাচ্চা বাসায় যে সে কিভাবে গোসল করতে ঢুকবে সেটা আমরা দিয়ে থাকি। এবং আমরা নিজেরা একটা বই, পাঠ্য বই তৈরি করেছি। যে যেমন আমি আসাদুল্লাহ, এখন আমার কমিউনিকেশন স্কিল কিন্তু নাই বললেই চলে। কমিউনিকেশন স্কিল আমার যে, কারণ বিকজ অফ আমি ছোটোবেলা থেকে একটা হ্যাবিট, একটা লেভেলে চলে আসছে। আমার কমিউনিকেশন স্কিল, আমার বিহেভিয়ার, আমার ম্যানার, এইগুলো কিন্তু মানে বড় আকারে কোনো পরিবর্তন হবে না। তা আমি দেখলাম যে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি সফল হতে চায়, তার দুইটা জিনিস থাকতে হবে। একটা হলো তার কমিউনিকেশন স্কিল, আরেকটি হলো তার নলেজ। তো যে কারণে একটা বই আমরা তৈরি করলাম আমার চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায়, যা না জানলেই নয়। বইয়ের নাম আচ্ছা। এই বইয়ে একটা মানুষের লাইফ স্কিল, মানে আমরা প্রায় এখানে 58টি বিষয় নিয়ে আসছি এই লাইফ স্কিলটা যেটা। এবং একটা বাচ্চা ছোটোবেলা থেকে ড্রিম কী হতে পারে, রাস্তা কীভাবে ক্রস করবে, এবং সমাজের লোকদের কীভাবে হেল্প করতে হবে, মানে প্রত্যেকটা বিষয় আমরা এখানে এনেছি। যে উজু করবে কিভাবে, আমরা উজুটা শেখালাম। এবং আমরা যখন এখানে কিন্তু আবার হিন্দু বাচ্চারাও আসে, এবং আমি মনে করি যে পৃথিবীতে যদি মানুষের ধর্মীয় চেতনাবোধ নিজেদের ভিতরে থাকে, তার দিয়ে কিন্তু কোনো খারাপ কাজ হবে না। আমরা অনেকে লেখাপড়া করছে, কিন্তু এই লেখাপড়া হয়তো অনেক উচ্চতর ডিগ্রি আমরা নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে তার ব্যবহার আচরণ অত্যন্ত খারাপ। সে মানুষকে মানে আঘাত করার মূল মানে বড় বিষয় হলো কথা বলা, এই কথার আঘাত। রাইট, এটা একটা আমাদের সমাজ মানে সোসাইটিতে একটা ডিজিজে পরিণত হয়েছে। আপনি যদি বলতেন যে 2017 থেকে 2024 আমরা শুরু করলাম, 18, 19, 20, 21, 22, 23, এই 6 বছরে আপনার এই স্কুল নিয়ে বেসিক লার্নিংটা আপনি কি পেয়েছেন, আমি এটা একটা জানতে চাই।
আর আগামী 10 বছরে আপনার স্কুলটা থেকে এই যে লার্নিং আপনি নিলেন, আপনার ড্রিমটা কি? দুটা ভাগে যদি আপনি বলেন, আপনি কি বুঝলেন এই 6 বছরে স্কুল চালাতে গিয়ে? আপনি যদি ড্রিম, আগে আপনি যদি লার্নিংটা বলতেন যে এই 6 বছরে আপনি এখান থেকে, আমি যদি বলি কি শিখলেন এই স্কুল চালাতে গিয়ে, মানে হার্ড ওয়ে অর সফট ওয়ে, পেইনফুল ওয়ে অর ডিলাইটফুল ওয়ে, আপনার উপলব্ধি জায়গা থেকে উপলব্ধি এখানে বলতে গেলে পৃথিবীতে আপনি যেটাই করতে যাবেন আপনার প্রত্যেক কাজে কিন্তু প্রতিবন্ধকতা আসবে। ফর শিওর। মানে প্রতিবন্ধকতা ব্যতি রেখে পৃথিবীর কোনো মানুষ সফল হয়েছে এটা আমার কাছে না, এটা তো হয় না। এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকেও প্রেরণ করেছেন, তো তাদের কিন্তু সফলতা, যেহেতু রসুল হিসেবে তাকে প্রেরণ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পৃথিবীতে প্রেরণ করলেন, তাকে সারা পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করলেন। কিন্তু তার জীবনে যদি আপনি অধ্যয়ন করেন দেখবেন যে প্রত্যেকটা ধাপে ধাপে তার প্রতিবন্ধকতা ছিল। তা আপনি যেটাই করতে যাবেন আপনার প্রতিবন্ধকতা মানে টেস্ট, মানে তাকে পরীক্ষা করা হয়েছে। সো আপনার সেখান থেকে আপনি কি বুঝলেন এই স্কুল এবং আমাদের সোশ্যাল কনটেক্সটে? হোয়াট ইজ ইউর? আমি মনে করি যে আমরা সোসাইটিতে যারা যেখানেই আছে সেখান থেকেই আমরা সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারি। রাইট। তো ফর এক্সাম্পল, হয়তো অনেকে চাকরি করেন ব্যাংকে, একজন ডাক্তার, সে একজন স্টুডেন্টকে, তার এলাকায় তার আত্মীয়কে একজন স্টুডেন্টকে স্পন্সর করলো, দেখবেন ওই একজন স্টুডেন্ট হয়তো সে তার পরিবারকে কন্ট্রিবিউট করলো, সমাজকে কন্ট্রিবিউট করলো, দেশকে কন্ট্রিবিউট করলো, অনেকে হয়তো আন্তর্জাতিক পর্যায়ে কন্ট্রিবিউট করতে পারে। তো অনেকে হয়তো মনে করেন যে আমাকে দিয়ে কিছুই হবে না, কারণ আমার তো কোনো কিছু নাই। আপনার স্কুলে কি কন্ট্রিবিউট করার কোনো প্রসেস আছে আপনি তৈরি করেছেন? কিভাবে সেটা? আমি আসলে কাউকে বলতে চাই না যে আপনি আমার স্কুলে করেন, না, আপনার স্কুলের প্রসেসটা কি? হ্যাঁ, আমার স্কুলের প্রসেস হচ্ছে যে স্পন্সরশিপ, মানে আমার স্কুলকে আপনাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, কারণ আপনার কনফিউজ তৈরি হবে যে আপনার টাকা কোথায় গেল, কি হলো। আপনি যদি কেউ চায় তাহলে সে ইন্ডিভিজুয়ালি একজন স্টুডেন্টকে পড়ানোর জন্য সে স্পন্সর করবে। যেমন আমার প্রতিষ্ঠানে এরকম অনেকেই আছেন যে একটা গ্রুপ অফ কোম্পানির এমডি, উনি 5 জন বাচ্চার দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ ওই 5 জন বাচ্চাকে উনি আগামী মাস্টার ডিগ্রি পর্যন্ত সে পড়াবেন, কমিটমেন্ট করেছেন। এখন আমরা যে কাজটি করি, যিনি হেল্প করবেন তার সঙ্গে আমরা ওই বাচ্চা গার্ডিয়ানদের সাথে আমরা একটা অ্যাটাচমেন্ট করা, এবং আমরা বাই রোটেশন তার একাডেমিক রেজাল্ট, তার অ্যাক্টিভিটিস ওই হোয়াটসঅ্যাপে প্রেরণ করে দেয় যে আপনি যাকে স্পন্সর করছেন তো এই বাচ্চা লেখাপড়া এখানে আছে, সেই অবস্থানে যাচ্ছে। তো এটি যে কেউ করতে পারে, এবং বেসিক্যালি এখানে আপনার এখন টোটাল কত স্টুডেন্ট আছে? আমার এখন স্কুলে 104 জন স্টুডেন্ট আছে। আগামী 10 বছরে আপনার স্কুল নিয়ে আপনার পরিকল্পনা কি, কোথায় দেখতে চান? তো এটা আমার পরিকল্পনা, আমি চাই যে আমি নিজস্ব জায়গায় একটি প্রতিষ্ঠান করব, যে প্রতিষ্ঠানটি লেখাপড়ার মান এবং আনুষঙ্গিক দেখে অনেকেই উৎসাহিত হবেন যে আমিও যেন এরকম একটি প্রতিষ্ঠান করি। আর এই উৎসাহবোধ তৈরি করবার জন্য সোসাইটি, মানে আমাকে নিজেকে ফোকাস করার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা দেখে অন্যরাও যেন এই আমাদের যে কানিজ ফাতেমার কনসেপ্ট স্পন্সরশিপের মাধ্যমে লেখাপড়া, এফোর্ড স্কুলের যে কনসেপ্ট স্পন্সরশিপের মাধ্যমে লেখাপড়া করানো, এবং আমার ব্যক্তি আসাদুল্লাহর কোনো সামর্থ্য নাই যে আমি এখন 50 জন স্টুডেন্টদের স্পন্সর দিয়ে মেডিকেল কলেজে পড়াবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো। বাট আমার কাছে কোনো ব্যক্তি যদি আসে, আমার কিন্তু এই সুযোগ এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে, যাদেরকে আমি যদি বলি যে অমুক গরিব স্টুডেন্ট পড়ালেখা করতে পারে না, সে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে, তো তাকে স্পন্সর আমি ইতিমধ্যেই এটা কন্টিনিউয়াসলি আমার চলছে, চলমান। আমার কাছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে যারা ভর্তি হয়েছে আমার কাছে আসছে, এরকম এখনও কেউ আমি হেল্প করি নাই, এরকম একজনও নাই। বাট আমি কিন্তু করি নাই,
আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, আমি তাকে কোনো একজন ব্যক্তির কাছে পড়িয়েছি, কোনো প্রতিষ্ঠানে পাঠিয়েছি, তারা এটা তাহলে করছে। স্কুলের মানে অন্যান্য যে খরচগুলো সেগুলো কিভাবে আপনি মিট আপ করেন? এখন যে বর্তমানে- টিচারদের খরচ আমি বলতে চাচ্ছি, যে আপনি অফিস ভাড়া বা স্কুলের যে কাঠামো। এখন মূলত একটি সময় আমার পকেট থেকে অনেক টাকাই দিতে হতো, তো আলহামদুলিল্লাহ বর্তমানে এই আর্থিক যে বিষয়টা এটা আগের মতো না, এখন অনেকটাই আমরা সলভেন্ট। সেলফ ম্যানেজড বা স্কুল থেকে যে ফি আসে এখন সেখান না, থেকে এই প্রতি মাসে হয়তো 37,000 টাকা বলা যেতে পারে। এখন আমার প্রতি মাসে খরচ 2,30,000 টাকা মতো হয়ে থাকে, এবং হয়তো এখানে মোটে 37,000 টাকা মতো ডেফিসিট। আপনার- আচ্ছা, হ্যাঁ, থাকে। বুঝতে পারছি। তো এটা নিয়ে আমি খুব আচ্ছা, মানে আপনারা যারা উদ্বিগ্ন। কমিটি আছেন এবং আপনি সহ অন্যান্য না, সবাই বিশেষ করে সেখানে শর্ট মানি এখন বলা যেতে পারে, আপনি বলতে পারেন শর্ট মানিটা আমি দিয়ে থাকি। বুঝতে পারছি। যেমন আমি অনেক প্রতিষ্ঠানে কনসালটেন্সি করি, হুম। আমি বেতন পাই, তো আমি হয়তো কোনো একটা ব্যক্তিকে আমি তার কনসালটেন্সি করলাম, আমাকে অনেকেই বলে যে আপনাকে কিছু টাকা দিয়ে দিই। আমি কখনোই বলি না যে আপনি আমাকে টাকা দেন, আমি বলি যে না, আপনি এক কাজ করেন, আমার প্রতিষ্ঠানে হয়তো একটা কম্পিউটার নাই, একটা কম্পিউটার দিয়ে দিতে পারেন। আপনি এবং আপনার আমার- জীবদ্দশায় আপনি কোথায় দেখতে চান স্কুলটাকে, যে যেখানে দেখলে, যেমন আমি যদি বলি স্যার আবেদ উনি তৈরি করেছিলেন ব্র্যাক, এবং উনি ওনার জীবনের শেষ প্রান্তে বলে গিয়েছেন যে আমি আমার জীবন নিয়ে আসলে কখনো আফসোস করি না, বিকজ আই হ্যাভ ইউজড ইট থরলি। আপনি কোথায় দেখতে চান? না, আপনি আপনার আমার তো প্রতিষ্ঠান- আসলে স্বপ্ন ছিল, মানুষের স্বপ্ন না থাকলে তো আর বড় হতে পারে না। আমার স্বপ্ন ছিল একটা সময় 2003 সালে যখন এই এফোর্ট বাংলাদেশ করি, যে ফজল আবেদ খান এবং ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার মূল যে বিষয়টি ছিল, ওনারা যেমন বিশাল প্রতিষ্ঠান করেছে ফর দ্য পিপুলের জন্য, কিন্তু আমি আমার জায়গা থেকে এটি ব্যতিক্রম কিছু করব। বাট আমি যেহেতু ফুল টাইম একজন সার্ভিস হোল্ডার, আমার পক্ষে কিন্তু এই প্রতিষ্ঠানে আমি ফুল টাইম কাজ করতে পারি না, এবং আমি সব সময় যেটা করে থাকি, আমার প্রতিষ্ঠান বিশেষ করে গ্রুপ কিউ এর এই প্রতিষ্ঠানের আমি কিভাবে শুধু নট অনলি এই স্কুল অ্যান্ড কলেজ, এনার যে মানে গ্রুপের যত প্রতিষ্ঠান আছে, ওনারা যখন মানে অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক ব্যারিয়ার থাকে, আমার মনে হয় চেয়ারম্যান সাহেবের কাছে হয়তো বসা আছি, একটা বিশাল ব্যারিয়ার ওনার ক্রিয়েট হয়েছে, শুধু আমার কানে আসছে, কিন্তু এটা ওভারকাম করা হয়তো খুব ডিফিকাল্ট। আমি তখন স্যারকে বলেছি যে স্যার আমাকে আপনি এই কাজটা দিতে পারেন। তো শুরু থেকে এই পর্যন্ত এই গ্রুপের কোনো কাজে আমি ফেল করেছি এই নিদর্শন এখনও নাই। আমি প্রত্যেকটি কাজেই সফল হয়েছি। তো আশা করি আমি যেহেতু ফুল টাইম এখন জব করি, এই জবের ভিতর থেকে এই স্কুলটিকে আমি এমন একটি অবস্থানে নেব যে এটি একটা এক্সাম্পল হবে। যেহেতু আমি ফুল টাইম জব করি, আমার পক্ষে কিন্তু এখন বিশাল প্রতিষ্ঠান গড়ে তোলা খুবই ডিফিকাল্ট। তো যে কারণে আমি অনেক যেমন ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, আমি ওই বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং, ওই বিশ্ববিদ্যালয়ের যে গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের যে কাজ, এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এনে এখানে যে এটি একটি ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে হেলথ ইউনিভার্সিটি, এবং এখানে এমন কিছু বিষয় অধ্যয়ন করা হয় যেটি বাংলাদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয় নাই। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি এই সমস্ত এডুকেশন সেক্টরে কাজ করা, এবং বিভিন্ন গ্রুপে ওই যে বললাম কনসালটেন্সি করা, যারা আমাকে মাঝে মাঝে এই স্কুলে বিশেষ করে এডুকেশান, যেমন এখানকার আমার যে শ্রেণীকক্ষের যে পরিবেশ দেখবেন, আমি এখনও পর্যন্ত মানে অসহায় গরিব বাচ্চাদের পড়ে যে স্কুলটায়, মানে আমি হয়তো নিজেরটা বলা ঠিক হবে না, বাট আমার বাচ্চাদের পরিবেশ যেটা দিয়েছি, এটা কোনোভাবেই তারা যেন ফিল না করে। এবং যদি কেউ আমার এই ছোট্ট প্রতিষ্ঠান, এখানে গেলেই দেখবেন যে আমাদের শ্রেণীকক্ষের পাঠদান ব্যবস্থাপনা, আধুনিকতার যেটা আছে, আমরা সব কিছুই চেষ্টা করে যাবেন। এবং সামনে হয়তো এই প্রতিষ্ঠানটা যেটি আপনি বললেন যে আপনার স্বপ্ন, এটা কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ যেমন
একটা এক্সাম্পল হয়েছে ইতিমধ্যেই। আমরা হয়তো একটু প্রচার করি না, কিন্তু বর্তমান সরকার যে কোয়ালিটি যেভাবে নির্ধারণ করছেন, যে আমরা ইতিমধ্যেই 99.98 পেয়েছি। আপনাদের স্কুলের এফোর্ট স্কুলের না, এটা হলো কানিজ ফাতেমা স্কুল অ্যান্ড কলেজ। এবং আমাদের স্কুলে যে একাডেমিক পলিসি, আমার যখন যে ক্রিয়েটিভিটি, পৃথিবী কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে সব কিছু, তো আমাদের এডুকেশন পলিসিও সব কিছু চেঞ্জ হচ্ছে, কাস্টমাইজ করছেন এবং বিফিটিং করছেন। আমি যদি বলি, আপনার গল্প শুনলাম, আপনি স্কুল কেন্দ্রিক, শিক্ষা ব্যবস্থা কেন্দ্রিক, সেখানে আপনি এফোর্ট স্কুল নিয়ে কথা বলেছেন। সামগ্রিক স্কুল ব্যবস্থাপনা, শিক্ষার যে মান, শিক্ষার যে কদর, এবং আপনার যে প্রতিষ্ঠান এফোর্ট স্কুল কিংবা সব কিছু নিয়ে আপনার মূল্যায়ন আগামী দিনের জন্য, আমরা একদম শেষ পর্যায়ে আপনি কি ভাবছেন, কি দেখছেন? দেখেন, আমি আপনাকে একটা বিষয় বলি, থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্ন করার জন্য। মানুষের জীবনে দুইটা জিনিস থাকে, একটি হলো তার কর্ম এবং তার ব্যবহার। এই দুইটি জিনিসে মানুষের থাকবে মৃত্যুর পরবর্তীতে। তো শিক্ষা এমন একটি বিষয় যে আপনি এটি যদি কাউকে দিতে পারেন, আমাকে যেমন আমার শিক্ষকরা, আমার বাবা মা আমাকে লেখাপড়া করিয়েছেন, যে কারণে কিন্তু আমি শিক্ষা নিয়ে কাজ করতে পারছি। আমি যদি আমার বাবা মা এবং শিক্ষকরা এটা যদি না করতেন, তাহলে আমাকে দিয়ে কিছুই, আমার এইরকম ধরনের উদ্যোগ আমার নেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। আপনি যদি চায়নার দিকে তাকিয়ে দেখেন এবং সিঙ্গাপুরের দিকে তাকান, তাহলে কিন্তু কর্মমুখী শিক্ষা এই দেশকে এগিয়ে নিয়ে আসে। তো বর্তমান সরকারও চেষ্টা করছে এই কর্মমুখী শিক্ষার সব থেকে বেশি এফোর্ট দেওয়ার। বর্তমান সরকারের লক্ষ্য উদ্দেশ্য এটাই। তো আমি বিশেষ করে এই সমাজে যারা পিছিয়ে পড়া, তাদেরকে শিক্ষার সঙ্গে ইনভলভ করে কিভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমি এটি নিয়ে চিন্তা করছি। এবং এটা একটি এক্সাম্পল যেন হয়, মানে একটা এক্সাম্পল আপনি তৈরি করতে চান, এটাই হচ্ছে আমার ড্রিম। একটা গাইডলাইন অথবা একটা নিদর্শন, যেটা বললাম, কর্ম। এবং অনেকেই অনুসরণ করবে। যেমন আমরা আজকে যে চেয়ারে বসে আছে, আপনি দেখবেন যে আমাদের ভিতরে কিন্তু প্রত্যেকের একটা স্বপ্ন তৈরি হয়েছে। ওই স্বপ্ন থেকে আজকে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থানে থেকে আমরা বড় বড় ধরনের কাজ করছি। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই কথা থেকেই বলতে চাই, আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, আমরা জানি, কিন্তু আমরা করতে পারি না। আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি বা কর্মক্ষেত্রে কর্ম করছি, যেটা আপনিও করছেন, আমরা চাইলেই কিন্তু আসলে আমাদের একটা প্যাশন খুঁজে বের করতে পারি এবং আমাদের প্যাশন নিয়ে কাজ করতে পারি। সে প্যাশন যেটাই হোক, যেটা শুরুতে আপনি বলছিলেন যে আসলে আত্মার খোরাক, মানুষের ক্রিয়েটিভিটি, মানুষের লঞ্জিভিটি নির্ভর করে আসলে কোনো মানুষ যদি তার একটা ফোকাসড এরিয়া, যেখান থেকে সে আনন্দ পায়, বিনোদন পায়, এক একজন এক একভাবে দেখে। আপনার বিনোদন কি? আপনার জীবনের কর্ম, আপনার জীবনের খোরাক, দুটাকে যদি এক জায়গায় কাটতে পারেন, আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাবেন। অ্যাট দ্য সেম টাইম, যেটা জনাব আসাদুল্লাহ সাহেব বলছিলেন, যে পৃথিবীর বুকে নিদর্শন তৈরি করা এবং কাজের মাধ্যমে বেঁচে থাকা। সো আমরা আজকে সিইও হতে পারি বা 1000 কোটি টাকার ব্যবসা হতে পারে, কোনটি থাকবে? পৃথিবীর বুকে আপনার নিদর্শন থাকবে এবং মানুষের সাথে আপনার ডিলিংসগুলো থাকবে, যেটা জনাব আসাদুল্লাহ সাহেব বলছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার স্কুলের মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে আরও 100 বছর বেঁচে থাকেন এবং আপনার কাজ ছড়িয়ে পড়ুক, আপনার কাজের শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক এবং আপনি আরও হাজারো মানুষের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকুন। আপনার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা শুনছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের আজকের এপিসোডটি, আমাদেরকে জানিয়ে দিন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, অথবা আপনি কি ভাবছেন আমাদের এপিসোড নিয়ে, বা কোন ধরনের লাইফ ফোর্স যে পডকাস্ট, কোন ধরনের গেস্ট আসলে আপনিও দেখতে চান, সেটিও জানিয়ে দিন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার চাওয়া এবং ইচ্ছাকে মূল্যায়ন করার জন্য। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।